র্যাঙ্কার্স একাডেমির এই অসাধারণ সোর্সটিকে ভিত্তি করে চলুন আজ একটা অবিশ্বাস্য যাত্রার গল্প শোনাই। ভাবুন তো একবার, যেখানে আজ আকাশ ছোঁয়া পাহাড়, সেখানে একসময় ছিল গভীর সমুদ্র। কিভাবে সেই সমুদ্র থেকে জন্ম নিল পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গগুলো? চলুন জেনে নিই হিমালয়ের সেই আশ্চর্য গল্পটা। শুনতে কেমন অবিশ্বাস্য লাগছে, তাই না? কিন্তু এটাই সত্যি। চলুন একসাথে এই রহস্যের সমাধান করি। খুঁজে বের করি কিভাবে কোটি কোটি বছর আগে এক বিশাল সমুদ্রের গর্ভ থেকে জন্ম নিল আজকের এই সুবিশাল হিমালয় পর্বতমালা। আমাদের গল্পের শুরুটা কিন্তু কোনো পাহাড় দিয়ে হচ্ছে না, বরং এর শুরু এক প্রাচীন মহাসাগর আর একটা মাত্র অতিকায় মহাদেশ দিয়ে। চলুন দেখি কিভাবে পৃথিবীর মানচিত্রটাই পুরো বদলে গেল আর হিমালয়ের জন্মের জন্য স্টেজটা ঠিক কিভাবে তৈরি হলো। তো গল্পটা শুরু হচ্ছে আজ থেকে প্রায় ২০ কোটি বছর আগে। তখন পৃথিবীর সব ভূখণ্ড একসাথে জোড়া লাগানো ছিল, যার নাম ছিল প্যানজিয়া। তারপর পৃথিবীর ভেতরের প্রচণ্ড শক্তির কারণে এটা ভাঙতে শুরু করে। প্রায় ১৫ কোটি বছর আগে এটা দুটো বড় অংশে ভাগ হয়ে যায়, আর তাদের মাঝখানে জন্ম নেয় এক নতুন সাগর। এরও অনেক পরে, মানে প্রায় ১০ কোটি বছর আগে, আজকের ভারতীয় ভূখণ্ডটা তার লম্বা যাত্রা শুরু করে উত্তরের দিকে। আর এই যাত্রায় জন্ম দেয় এক মহাকাব্যিক সংঘর্ষের। আর সেই যে নতুন সাগরটার কথা বললাম, ওটাই হলো টেথিস সাগর। সত্যি বলতে একে হিমালয়ের গর্ভ বললেও একদম ভুল হবে না, কারণ দুই দিকের মহাদেশ থেকে বয়ে আসা নদীগুলো লক্ষ লক্ষ বছর ধরে পলি, বালি, নুড়ি সবকিছু এই সাগরের বুকেই জমা করছিল। এই নরম পলিই কিন্তু ছিল হিমালয় তৈরির প্রধান কাঁচামাল। তো এবার আসা যাক গল্পের সবচেয়ে নাটকীয় অংশে, সেই ঐতিহাসিক টেকটনিক সংঘর্ষ, যা কিনা তৈরি করেছিল পৃথিবীর সবচেয়ে সর্বোচ্চ পর্বতমালা। এই ধাক্কার জোর এতটাই ছিল যে তা সমুদ্রের নরম তলদেশকে ভাঁজ করে ঠেলতে ঠেলতে একেবারে আকাশে পৌঁছে দিয়েছিল। আচ্ছা, এই ভঙ্গিল পর্বত বা ফোল্ড মাউন্টেনের আইডিয়াটা কিন্তু খুব সোজা। ভাবুন তো, একটা কাগজকে যদি দুই দিক থেকে চাপ দেন, কি হবে? মাঝখানটা ভাঁজ হয়ে উঁচু হয়ে যাবে, তাই না? ঠিক ঠিক একই ঘটনা ঘটেছিল টেথিস সাগরের নিচে জমে থাকা ওই নরম পলির স্তরের সাথে। ভারতীয় প্লেটের সেই প্রচণ্ড চাপে পলির স্তরগুলো ভাঁজ হতে হতে ধীরে ধীরে উপরে উঠতে থাকে, আর আজকের হিমালয় পরিণত হয়। এর মানে হল, ভূতাত্ত্বিক সময়ের হিসেবে হিমালয় কিন্তু বেশ ইয়াং। আমাদের দেশের আরাবল্লীর মতো প্রাচীন পর্বতের চেয়ে এর বয়স অনেক কম। আর সবচেয়ে আশ্চর্য ব্যাপার কি জানেন? হিমালয়ের তৈরির এই প্রক্রিয়াটা কিন্তু এখনও থামেনি, এটা এখনও বেড়ে চলেছে। আর এই বেড়ে চলার কারণটা হলো ইন্ডিয়ান প্লেটটা এখনও থামেনি। প্রত্যেক বছর প্রায় ৫ সেন্টিমিটার গতিতে ইউরেশিয়ান প্লেটকে ধাক্কা দিয়েই চলেছে। এই যে লাগাতার চাপ, এর ফলেই হিমালয়ের উচ্চতা আজও একটু একটু করে বাড়ছে। আর এই অসম্ভব শক্তি কিন্তু পুরো অঞ্চলটাকে এত ভূমিকম্প প্রবণ করে তুলেছে। আর এই যে হিমালয় একটা জীবন্ত প্রক্রিয়া, তার সবচেয়ে বড় প্রমাণ কোনটা জানেন? মাউন্ট এভারেস্টের এই নতুন উচ্চতাটা। কিছুদিন আগেই চীন আর নেপাল একসাথে মেপে নিশ্চিত করেছে যে এভারেস্টের উচ্চতা এখন ৮,৮৪৮.৮৬ মিটার। এটা পরিষ্কার প্রমাণ করে যে হিমালয় কোনো স্থির পর্বত নয়, এটি একটি জীবন্ত গতিশীল শক্তি। কিন্তু এত বিশাল একটা পর্বতমালাকে আমরা বুঝব কি করে? আচ্ছা, ভূগোলবিদরা একে বোঝার জন্য দুটো দারুণ উপায় বের করেছেন। প্রথম উপায়টা হলো উত্তর থেকে দক্ষিণে দেখা, যেখানে হিমালয়কে পরপর ৪টে সমান্তরাল রেঞ্জে ভাগ করা হয়েছে। চলুন মনে মনে একটা ছবি আঁকার চেষ্টা করি। একেবারে উত্তরে আছে ট্রান্স হিমালয়, তার ঠিক দক্ষিণে বরফে ঢাকা উঁচু উঁচু চূড়া নিয়ে দাঁড়িয়ে আছে হিমাদ্রি বা গ্রেটার হিমালয়। তারও দক্ষিণে সবুজ উপত্যকা আর সুন্দর শৈল শহর নিয়ে মিডল হিমালয়। আর সবশেষে সমভূমি শুরু হওয়ার ঠিক আগে রয়েছে শিবালিক রেঞ্জ। এই দুটো শ্রেণীর মধ্যে পার্থক্যটা একটু খেয়াল করুন। একদিকে হিমাদ্রি, যার গড় উচ্চতায় প্রায় ৬,০০০ মিটার, আর সারা বছর বরফের চাদরে ঢাকা থাকে। গঙ্গোত্রীর মতো বড় বড় গ্লেশিয়ারগুলো এখানে। আর ঠিক তার পাশেই মধ্য হিমালয়, যার গড় উচ্চতা কিছুটা কম। এখানেই সিমলা, মানালির মতো সুন্দর হিল স্টেশন আর কাশ্মীর বা কুলুর মতো অসাধারণ উপত্যকাগুলো তৈরি হয়েছে। উত্তরের আর দক্ষিণের বাকি দুটো শ্রেণীরও কিন্তু নিজস্ব একটা পরিচয় আছে। যেমন ট্রান্স হিমালয়ের অংশ করাকোরাম রেঞ্জ, যেখানে K2 দাঁড়িয়ে আছে, তাকে বলা হয় এশিয়ার শিরধারা। আর একেবারে দক্ষিণে সবচেয়ে নবীন যে শিবালিক রেঞ্জ, সেটা বিখ্যাত তার দুন আর দুয়ার উপত্যকাগুলোর জন্য, যেমন দেরাদুন বা হরিদ্বার। হিমালয়কে চেনার আরও একটা দারুণ রাস্তা আছে, আর সেটা হলো নদী ধরে ধরে ভাগ করা। এই পদ্ধতিতে হিমালয়কে পশ্চিম থেকে পূর্বে ৪টে প্রধান অঞ্চলে ভাগ করা হয়। চলুন এক ঝলকে অঞ্চলগুলো চিনে নেওয়া যাক। এই ভাগগুলো মনে রাখা কিন্তু বেশ সোজা।
শুধু পশ্চিম থেকে পূর্বে নদীগুলোর নাম পরপর মনে রাখলেই চলবে। সিন্ধু, শতদ্রু, কালী, তিস্তা আর তারপর ব্রহ্মপুত্র বা দিহাং। যেমন ধরুন, সিন্ধু আর শতদ্রুর মাঝে পাঞ্জাব হিমালয়, আবার শতদ্রু আর কালীর মাঝের অংশটা কুমায়ুন হিমালয়। সবচেয়ে লম্বা আর উঁচু যে অংশটা মানে নেপাল হিমালয়, সেটা রয়েছে কালী আর তিস্তার মাঝে। আর সবশেষে তিস্তা আর ব্রহ্মপুত্রর মাঝে আসাম হিমালয়। দৈর্ঘ্যের দিক থেকেও একটা জিনিস কিন্তু খুব পরিষ্কার। দেখুন, নেপাল হিমালয় প্রায় ৮০০ কিলোমিটার, মানে সবচেয়ে লম্বা অংশ এটাই। এর পরে আছে আসাম আর পাঞ্জাব হিমালয়। এই বিশালতা থেকেই এদের গুরুত্বটা বোঝা যায়। তাহলে আজকের এই আলোচনা থেকে আমরা কি বুঝলাম? হিমালয় শুধু একটা পাহাড় নয়, তাই না? এটা একটা জীবন্ত, ক্রমবর্ধমান শক্তি, যা আজও আমাদের এই গ্রহকে আর আমাদের জীবনকে প্রতিনিয়ত নতুন আকার দিয়ে চলেছে। এর উত্থানের গল্পটা এখনও লেখা হচ্ছে। যাওয়ার আগে আপনাদের জন্য একটা ছোট্ট প্রশ্ন রেখে যাই। আশা করি আজকের আলোচনার পর এর উত্তর দেওয়াটা খুব সহজ হবে। প্রশ্নটা হলো, সিন্ধু এবং শতদ্রু নদীর মধ্যে অবস্থিত হিমালয়ের আঞ্চলিক অংশটার নাম কি? একটু ভাবলেই উত্তরটা পেয়ে যাবেন, কারণ এটা আমাদের আজকের আলোচনার মধ্যেই ছিল।